ইসলামী আন্দোলন তারা জীবনে একটা সিট পাইছে, নিজেরা পেয়েছে। আওয়ামী লীগের সাথে তো করে নির্বাচন করতে গেল, শেষ পর্যন্ত বরিশালে গিয়ে তো মেয়র পদে পিটায় দাড়ি টুড়ি ভিজাই দিল, রক্তাক্ত করে দিল। তো ওদের তো একটা সিট জীবনে পায় নাই। যদি ওদের মতো করে ওদের নির্বাচন করে বানায় দেয়, তাও তো পাবে না। সারা বাংলাদেশ সব ভোট লোকগুলো গুছে এক জায়গায় আসে, এটা দিকে আর নির্বাচনে হয়। পেয়ার সিস্টেম কেমনে চাচ্ছে? একটা আসনে পাওয়ার সময় নাই বলে পেয়ার সিস্টেম একটা দুইটা পায়, দুই তিনটা পায়। এই তো আমাদের দেশে পেয়ার সিস্টেম ছিল না। পেয়ার সিস্টেমে নেপালের শ্রীলঙ্কার কী অবস্থা, নেপালের কী অবস্থা, কয়বার সরকার পরিবর্তন হয় বিভিন্ন দেশে। এই যে অবাস্তব কিছু জিনিস নিয়ে এরা যে মাঠে নামতেছে, আর এটার সাথে জামাত এত বড় শক্তিশালী দল, কমিউনিস্ট পার্টি, জুনায়েদ সাকি, মোহাম্মদ মান্না, এরা আরও পার্টি আছে, তারাও নির্বাচনের মাঠে খুব বেশি সিট পাবে এমন তো আশা করে না তারা। তারপরেও তারা কেন নির্বাচনটা চায়? কমিউনিস্ট পার্টি তো প্রথম চাওয়া ছিল পেয়ার সিস্টেম, এখন তারা সেটা চায় না। ওইটা ছিল তাদের আসল চাওয়া, প্রকৃত চাওয়া, আর এখন এটা ষড়যন্ত্রের চাওয়া। যে কারণে তারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলে, মুক্তিযোদ্ধার দল বলে তারা কিন্তু দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসার জন্য তারা রাস্তা সামনের দিকে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে নিয়ে আসার চেষ্টা করতেছে। আর ষড়যন্ত্রকারী যারা দেশের স্বাধীনতাই মানে না, এখন পর্যন্ত স্বীকার করে না, সবার স্মৃতি সরে যায় না, তারাই এই হুঙ্কারটা দিচ্ছে। তো শুধু নির্বাচন রোড ম্যাপটা ঘোষণা হয়ে যাক, শিডিউলটা ঘোষণা হয়ে যাক, তফসিল ঘোষণা হয়ে যাক, দেখেন মাঠে কী অবস্থা। মানুষ কিচ্ছু মানবে না। আর এখানে সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, আরও তো ফোর্স থাকবে। এত বছর পর একটা নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে তামাশা করবে, এই তামাশা করার সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না, পরিষ্কার কথা। এত বড় বড় হুঙ্কার দিবার কোনো আলাপ আলাদা কিচ্ছু নাই, হবে না নির্বাচন, বলে দিল। এত ক্ষমতা যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, যাদের পদযাত্রায় সামরিক বাহিনী, সামরিক যান নিয়ে তাদের পিছনে ঘুরতে হয়, তাদের সুরক্ষা দেওয়ার জন্য কিশোরগঞ্জের স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, তারা যদি হুঙ্কার দেবে হবে না, হয়ে গেল। এত সহজ না। কথা হলো যে সামনে নির্বাচন ছাড়া উপায়টা কি? কোন পদ্ধতির দেশ চলবে বলেন আপনি? পৃথিবীর কোনো দেশ নির্বাচন ছাড়া চলে? কোনো দেশই তো চলে। তাহলে এখানে কী হয়েছে? তারপর তাদের ক্ষমতা তারা কবে আসবে, সেই কারণে দেশে তো কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। দেশটা কীভাবে চলবে? আমাদের অর্থ উপদেষ্টা বললেন আমরা খাদের কেনার থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে। আমি যখন কমার্সের ছাত্র ছিলাম, আমি ইকোনমিক্স সাবসিডিয়ারি ছিল, আমি মার্কেটিংয়ে পড়াশোনা করেছি, এইটুকু বুঝি যে এখন আমাদের দেশে বড় করে ইনভেস্টমেন্ট হচ্ছে না, বড় যন্ত্রপাতির আমদানি হচ্ছে না, যে কারণে নিতে পারতেছে। চাল, ডাল, মরিচ এইগুলি ইম্পোর্ট করে কয় টাকা যায়? একটা ভারী শিল্পকার যেখানে 50 কোটি, 60 কোটি, 70 কোটি বা 20-30 কোটি ডলার যেখানে ব্যয় হবে, তাহলে রিজার্ভ কমবে। কমবে কেন? যা আসতেছে সবই তো জমা হচ্ছে। এই অপব্যাখ্যা দিয়ে তো লাভ নেই। এই যে এত বড় একটা সামিট হয়ে গেল, ইনভেস্টমেন্ট আসলো না, একজন ইনভেস্ট করেছে, বিনিয়োগ সম্মেলন যেটি বলছে, বিনিয়োগ করেছে, কেন করবে? তারা জানে এই সরকার আজ আছে কাল নেই। কচুর পাতার উপর পানি যেমন টল করে, এই সরকার তো তাই, নির্দিষ্ট মেয়াদ নাই তো, ধরে পাতা ফেলে ধাপ করে পড়ে যায়। সেই জন্য কোনো ইনভেস্টমেন্ট আসবে না। তো কত বছর উইদাউট এন ইনভেস্টমেন্ট আপনি দেশটা চলবে বলেন তো? আপনার কী হচ্ছে? রেমিটেন্স আসতেছে, বিদেশি যারা আগে পাঠাতো না এখন পাঠাচ্ছে। ওই সরকারে আমরা বারবার বলতাম, বারবার ঝুঁকি নিয়ে বলেছে আপনারা টাকা পাঠাবেন না, আপনাদের এখানে যারা আছে তারা আত্মীয়স্বজনের কাছে ধার দেনা করে আপনারা চলেন, এই সরকার থাকবে না, তখন আপনারা পাঠায়নি। তারা রেমিটেন্স কমে গেছিল, এখন ওই সরকার নাই, এখন তার দেশ জমানো সব পাঠাচ্ছে। তার মানে কি তাই আমার কি আর্থিক অবস্থা ভালো হচ্ছে? আমার দেশে প্রোডাকশন বাড়ছে, নতুন শিল্পকর্মীরা গড়ে উঠছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমার পরিবেশ নিয়ে যে অভিযোগগুলো আসছে, বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে পরিবেশ নাই, বাহিনী আগের মতো সেরকম সক্রিয় না, তারা নিয়ন্ত্রণ নিতে পারছেন। এর আমি বলি চৌকোর সেনাবাহিনী, চৌকোর র্যাব, চৌকোর বিজেপি, চৌকোর পুলিশ, চৌকোর ম্যাজিস্ট্রেট, চৌকোর নির্বাচন সব ছিল, ভোট তো রাতের বেলা হয়ে গেছে। বলেন ওই থেকে লাভটা কি? তারপরে যা দিনই বেলা ছিল সেগুলো কেটে নিয়ে গেছে, চৌকোর সব কিছু ছিল,
তারপর 153 বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। এই সব কিছু লাভ আছে? এবার যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কিচ্ছু লাগবে না, ঘোষণা দিবে যে নির্বাচনের মাঠে কোনো প্রার্থী যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে আঘাত করে পোস্টার সেলে অফিস জ্বালিয়ে দেয়, প্রমাণ সাপেক্ষে তার নির্বাচন, তার প্রার্থীটা বাতিল। 2, নির্বাচন দিন কেউ যদি সিল মারে, ভোট কাটে, টাকা পয়সা অবৈধভাবে খরচ করে যদি জোর খাটিয়ে নির্বাচন করতে চায়, প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীটা বাতিল। 3, এর বাইরে যদি চোখের আড়ালে যদি কোনো কারণে ষড়যন্ত্র করে যদি নির্বাচিত হয়েও আসে, তদন্ত সাপেক্ষে তার সংসদ সদস্য বাতিল হয়ে যাবে। দেখেন তো কেউ ওই পথে হাঁটে কিনা? কেউ ওই পথে হাঁটবে না, মানুষ সরাসরি ভোট দিতে চলে যাবে। তাহলে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে ভোটাধিকার হরণের আরেকটি চেষ্টা হচ্ছে, সেটি আসলে কি তাদের এটা তাহলে কতদিন লাগবে না বলুক, কতদিন সময় পেলে ভোটাধিকার হরণের প্রচেষ্টা থেকে বেরিয়ে আসতে থাকবে না? বলেন, আপনি বলেন, আমি কতদিন লাগবে আপনার সমস্ত এসপি, সমস্ত ডিসি, সমস্ত সচিব সব পরিবর্তন করে তারপরে আপনি নির্বাচন করবেন? বলেন আপনি। আমি আপনার কাছে এই সমস্ত অবান্তর কথা বলে তারা যে রবীন্দ্র প্রিন্স যে কথা বললো, আমি যে বাঘাগড়ে বলে আসছে, তারা তখন ক্ষমতা আছে, তারা কেন নির্বাচন যাবে? সব ক্ষমতা তো ভোগ করছে, এনসিপি ভোগ করতেছে, তারা ভোগ করতেছে, চরমানাও ভোগ করতেছে। নির্বাচন হয়ে গেলে তো এই ক্ষমতা ভোগ করতে পারবে না। নির্বাচন ছাড়াই যদি ভোগ করা যায়, ওই যে বিদেশে দুষ্টমি করে না, বিয়ে ছাড়াই ঘর সংসার করে, বিয়ে করে লাভটা কি? বোঝানোর দরকার কি? নির্বাচন করে দরকারটা কি? এই সরকার এনসিপির প্রতি দুর্বল, তারপরে আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে কোনো বড় ভূমিকা তাদের পক্ষে রাখতে পারবে না, তাদের থেকে এমপি মন্ত্রী না। প্রশাসন মাঠে যারা আছে তারা এনসিপিকে ওইভাবে পছন্দ করে না, বিভিন্ন কারণে। আমি বুঝতেছি কোন কোন কারণে আমি বলতে চাচ্ছি। অতএব এখানে যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, সেখানে ভোটটা সুন্দর সুষ্ঠুই হবে, সেই পরিবেশে থাকবে। আর যেগুলি বললাম আমরা একমত হলাম, তো ওই কারণগুলি যদি আমরা আগে বলে দিই এই নীতিমালা, তাহলে যাবে কোথায়? সব সোজায় আসতে হবে। এখন দেখেন যে তারা যেগুলি বলার চেষ্টা করতেছে, সাইদ ভাই সুন্দর করে বলছে, পরিত্যক্ত জামাত, পরিত্যক্ত ইসলামের শাসনতন্ত্র নাকি জন্মাল, পরিত্যক্ত স্বাধীনতার বিরুদ্ধে গণমান পরিত্যক্ত। এদের সাথে এই ছেলেরা যদি যায়, তাহলে এরা ভবিষ্যৎ নষ্ট করবে। এরা এদের জায়গার থেকে এরা রাজনীতিটা করুক, সবাইকে গিয়ে গালাগালি করার দরকার নেই, বডি ল্যাঙ্গুয়েজ ওইভাবে বলার দরকার নেই। এরা কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়ে না, সালাউদ্দিন ভাইকেও ছাড়ে না, সালাউদ্দিনকে ছাড়ে না, মির্জা ফখরুল ইসলাম ভাইকেও ছাড়ে না, তারেক রহমানকেও ছাড়ে, ম্যাডামকেও ছাড়ে, জিয়া রহমানকে ছাড়ে না। এইগুলির উপরে তো আগানো যাবে না। এত সহজ রাজনীতিটা কিন্তু কঠিন জিনিস। বললেই হয়ে গেল, আমার তো দেখতে হবে আমার অর্জনটুকু কী, আমি করেছিটা কি। হ্যাঁ, আন্দোলন তো দেশের জন্য তো তারা করেছে তাদের বৈষম্য কমানোর জন্য বা কোটা সংস্কারের জন্য, আর তো কিছু ছিল না। পতিত স্বৈরাচার সরকার একদলীয়ভাবে নির্বাচন করে, তার কাছে তো গেছে বারবার। প্রধানমন্ত্রীর সাথে কত চেষ্টা করেছে, প্রধান পাত্তাই দেয়নি। উপাধ্যের কাছে দেখা করতে বলে দেখা দেয়নি। শেষ পর্যন্ত মাঝে মাঝে বললে দুধের স্বাদ ঘোলে মিটার মতো রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে আসছিল। এই পতিত ওই সরকারের পতিত রাষ্ট্রপতি, মানে ওই সরকারের রাষ্ট্রপতি, তার কাছে শেষ পর্যন্ত আমরা যদি স্মারকলিপি দেন, তাহলে এখন দোষ হলো কি রাষ্ট্রপতি? এই যে কিছু কাহিনী তারা বানায়, এগুলো মোটেই ঠিক না। আর নির্বাচন পরিবেশ হয়নি যেটা বলছে, এটা কতদিন আমার একটা বক্তব্য নিয়ে খুব মাঠে চলতেছে। আমি বলেছি নৌকা ধানের শীষ 2 সাবের একই বিষ, এই কথাটা বললে তার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেওয়ার কথা বলেছি। কেন বলেছি? এত কষ্ট করলাম আমরা, এত কষ্ট করলাম, আমার নৌকার সাথে মিলালে আমি মানবো? ওরা বলুক ধানের শীষ সাবের বীর, ধানের শীষ সাবের বীর, 100 বার বলুক, আমি একবার প্রতিবাদ করবো না। আমার ধানের শীষের বিরুদ্ধে বলুক, আমাকে আরেকটার সাথে তুলনা করবে কেন? এবং দেখেন না, রাজনীতিতে একটা শিষ্টাচার আছে না, বা একটা সহনশীলতা আছে, এই ধরনের বক্তব্য আসবেই বা কেন? কেন এই বক্তব্য দিয়ে বলেন তো? তারপরে এই যে আমাদের নেতা কি বলে, টিনের চালে কাওয়া, তা এখন হাওয়া না কি বলে, এই যে সমস্ত কথাবার্তা, বিএনপি শীর্ষ নেতৃত্ব নিয়ে অনেক কথা বলা ঠিক। আজকে দেখলাম একটা বলতে, একটা মামলা গাছ ফেলতে, আমি এই প্রশ্ন দেবো কেন? আমার 2টা নিয়ে করেছে, আমি তো সার্জিদের নাম বলি নাই, না জামাতের নামও বলি নাই। আমি ফরিদপুরে একটা নির্বাচনে আমাদের প্রার্থী ওখানে হাসান দাবের টুইন, তাকে যেন ভোট দেয় সবাই, সেইটা আমাদের সিনিয়র নেতাদের সতর্ক বাণী হিসেবে বলেছি, যদি ধানের শীষের বাইরে নৌকা তো নেই, যদি দাঁড়িপাল্লা ভোট দেওয়াতে চান কর্মীরা আপনাদেরকে অক্ষত রাখবে না,
বাড়ি সুস্থ ফিরে আসতে পারবে না। কাদের দ্বারা? বিএনপির কর্মীদের দ্বারা, বিএনপির নেতারা। আমি তো বলি নাই জনগণকে যে দাঁড়িপাল্লা ভোট দেন না, আমি তো বলিনি যে বিএনপিকে ভোট না দিয়ে হাত পা ভেঙে দেবো, আমি তো বলিনি বিএনপিকেই ভোট দিতে হবে। আমি আমার কর্মীদেরকে বলেছি, এটা আমি বলতেই পারি। জি, তো এইটা নিয়ে কত ঘটনা। তারপরে চিন্তা করেন আমাকে কি দেখালো, 7 বস্তা টাকা, সোনা দানা গহনা টাং ভরা। তাই নাকি? দেখেন দেখি না? না, আমি এটা দেখি আরে নাই। সর্বনাশ, ওটা জানি না। সারা পৃথিবী সয়লাব হয়ে গেছে তো। না, আমি দেখি নাই। আমাকে র্যাব গ্রেপ্তার করেছে তাই? মিরপুরের বাসা থেকে, 7 বস্তা টাকা, সোনা দানা। আপনাকে? আমাকে গ্রেপ্তার করছে, এখন যে এই AI বা আমাকে যে এই গ্রেপ্তার সমস্ত করছে। ভুয়া প্রচার কি- আমাকে গ্রেপ্তার, এইটা এটা নিয়ে জানলাম জামাত এই ইসলাম মাত্র, এটা করেছে। জানি না। সারা দেশে জামাত ইসলাম ফোন করে করে বলতেছে এই দেখো হাইবের কি অবস্থা, এর সাথে এনসিপি যোগ দিচ্ছে। বলেন আপনি কত বড় মিথ্যা কথা। ওরা যখন আমাকে গ্রেপ্তার করলো তখন আমি আমার ঈশ্বরদের বাসায় শুয়ে আছি, নাক ডেকে ঘুমাচ্ছি। ওরা যখন এটা দেখাচ্ছে সারা পৃথিবীর কাছে, তখন আমি ঘোড়ার গাড়ি নিয়ে আমি আমার প্রোগ্রামে যাচ্ছি। এই যে মহা মিথ্যা কথা। আমি বললাম ফরিদপুরে যে আমার প্রার্থীকে ভোট না দিলে হবে আলোচনা তাহলে শেষ করতে চাই, হাতে এরা সময় নেই আজ। ছাড়বে না। জি, এই সমস্ত কথা, এত মিথ্যা কথা একটা দল বলে। মাসুদকে এটা বলতে পারে যে আওয়ামী লীগকে 5 তারিখে বিতাড়িত করা হয়েছে, বিএনপিকেও মাপ না ছেলে আগামীতে বিতাড়িত করা হয় বাংলাদেশের মাটি থেকে, এটা বলতে পারে? বলতে পারে এটা? এই অসভ্য ভাষণ আজকে মিথ্যা এরকম কি দেখাচ্ছে আমার বলতে, আমি বললাম কেউ দেখাচ্ছে এটাকে? এত বড় মিথ্যা কথা একটা দল বলতে পারে? আমি বলছি জামাত যদি এই মিথ্যাচার থেকে সরে না আসে, ওরা মনে করছে, আপনি বললেন না আগাবে, আগাবে না। যতদিন যাবে জামাতের জনপ্রিয়তা তত কমবে, যতদিন যাবে এনসিপি আস্তে আস্তে জি। হারিয়ে যাবে।